আরিফ বলল, বাদ দাও তো নীলা, আম্মু তো শুধু চায় সবাই মিলেমিশে থাকুক। মিলেমিশে থাকা? আমি একটা তাচ্ছিল্যের হাসি আসলাম। আরিফ, তুমি কখনো আমার পক্ষে একটা কথাও বলেছো? সে চুপ করে রইল। তুমি কখনো তোমার বোনকে ডেকে বলেছো যে যথেষ্ট হয়েছে আর না? এই বাড়িটা কোনো মুদি দোকান না যে যখন ইচ্ছা এসে ফ্রিতে সব নিয়ে যাবে। এটা তোমার বাপের বাড়ির গুদাম ঘর না। আরিফ এবারও আমার দিকে তাকাতে পারলো না। রাতের খাবার শেষ করে সে যখন বিছানায় এলো তখন মুখ খুললো। এক কাজ করব, সামনের মাসে আমি একটা বড় সাইজের ডাবল ডোর ফ্রিজ কিনে আনবো, তাহলে অনেক বেশি খাবার একসাথে রাখা যাবে। আমাদেরও কম পড়বে না, ওরাও নিতে পারবে। তার কথা শুনে আমি একদম স্তব্ধ হয়ে গেলাম। সে সমস্যার মূল কারণটাই বুঝতে পারেনি। সে আসলে অন্যায়ের প্রতিবাদ করার বদলে সে অন্যায় আর শোষণকে আরো বড় জায়গায় জায়গা করে দেওয়ার কথা ভাবছে। পরের দিন আবার রবিবার এলো। দুপুর 2টো বাজার আগেই আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। আমাদের মোড়ের মাথার ছোট পার্কটার একটা বেঞ্চে গিয়ে বসলাম। পার্কের বাচ্চাদের সাইকেল চালানো দেখতে দেখতে নিজের জীবনের কথাগুলি বারবার ভাবছিলাম। ঠিক দুপুর 3টায় শায়লার ফোন থেকে একটা মেসেজ এলো। ভাবি, আপনি ঘরে নেই? আম্মা দরজা খুলে দিল। আমি ফ্রিজ থেকে দরকারি কিছু জিনিস নিয়ে যাচ্ছি, হ্যাঁ। আমি কোনো উত্তর দিলাম না। বিকেল 4টায় যখন আমি বাসায় ফিরলাম, ফ্রিজটা যথারীতি প্রায় ফাঁকা। আর সোফায় বসে আমার শাশুড়ি খুব নির্বিকার গলায় বললেন, আমি শায়লাকে বললাম সব নিয়ে যেতে, নইলে জিনিসগুলো ফ্রিজে পচে নষ্ট হতো। আমি আর কিছু না বলে ফ্রিজের দরজাটা আলতো করে বন্ধ করে দিলাম। এর ঠান্ডা কাঁচটার দিকে তাকালাম, তারপর আমার শাশুড়ির দিকে তাকালাম, যিনি এমন ভাব করছেন যেন কিছুই হয়নি। এরপর আমি সোজা আমাদের বেডরুমে চলে গেলাম। খাটের তলা থেকে আমার বড় ট্রলি ব্যাগটা টেনে বের করলাম। ঠিক ওই মুহূর্তে আমার ফোনটা ভাইব্রেট করে উঠলো। ঢাকার বাইরে একটা অফিসিয়াল ট্যুরে থাকা আরিফের মেসেজ এসেছে। নীলা, আজ তো রবিবার, শায়লা এসেছিল? আমার জন্য ফ্রিজারের ওই সমুচাগুলো একটু বাঁচিয়ে রেখো তো, ফিরে এসে খাবো। মেসেজটা পড়ে ট্রলি ব্যাগের চেইনের উপর আমার হাতের মুঠোটা শক্ত হয়ে গেল, কারণ আমি মনে মনে জানি এবার আর ফ্রিজের সমুচা বা খাবার গায়েব হচ্ছে না। এবার এই বাড়ি থেকে চিরতরে গায়েব হয়ে যাচ্ছি আমি নিজে। পরদিন ভোরে খুব শান্তভাবে নিজের প্রয়োজনীয় কিছু কাপড়, কাগজপত্র আর ল্যাপটপ ব্যাগে গুছিয়ে নিলাম। ঘরের প্রতিটি কোণা আমার 3 বছরের সংসারের স্মৃতি ছড়িয়েছিল, কিন্তু সেদিন আমার চোখে কোনো জল ছিল না, কারণ কান্নারও একটা সীমা থাকে। যখন একজন মানুষ বারবার অবহেলিত হয় তখন একসময় তার কান্নাগুলোও শুকিয়ে যায়। সকাল 8টার দিকে আমি শাশুড়ির ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। আম্মা, আমি কয়েকদিনের জন্য আম্মুর বাসায় যাচ্ছি। আমার শাশুড়ি খবরের কাগজ থেকে চোখ না তুলেই বললেন, যাও, মাথা ঠান্ডা করে এসো, এত রাগ নিয়ে সংসার করা যায় না। আমি শুধু মৃদু হেসে মাথা নেড়ে বেরিয়ে গেলাম। তারপর ট্রলি ব্যাগটা দেখে শাশুড়ি একবারও মনে হলো না যে বিষয়টা স্বাভাবিক নয়, কারণ তারা সবাই ধরে নিয়েছিল আমি আগের মতোই 2-1 দিন পরে ফিরে আসব। কিন্তু এবার ব্যাপারটা অন্যরকম ছিল। বাপের বাড়িতে পৌঁছে আমি প্রথমবারের মতো নিজের ফোনটা বন্ধ করলাম। তারপর টানা 2-3 দিন কারো ফোন ধরলাম না। তৃতীয় দিনের সকালে আরিফ ঢাকায় অফিসের কাজ শেষ করে বাসায় ফিরলো। বাড়িতে ঢুকে এসে প্রথমে ফ্রিজ খুললো, খালি, পুরো ফাঁকা, একটা ডিম পর্যন্ত নেই। আম্মা, বাজার করনি? শাশুড়ি বিরক্ত মুখে বললেন, সময় পাইনি। নীলা তো নেই, কোথায় গেছে? তার মায়ের বাসায়। আরিফ প্রথমে বিষয়টাকে গুরুত্ব দিল না, কিন্তু যখন রান্নাঘরে জিঙ্কে জমে থাকা বাসন, ড্রয়িং রুমের ধুলো আর ওয়ার্ড্রবের অগোছালো অবস্থা চোখে পড়লো, তখন তার কপালে ভাঁজ পড়লো। সেদিন রাতে তাকে বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনে আনতে হলো। পরদিন অফিসে যাওয়ার আগে সে মাকে বলল, আম্মা, অন্তত একটু বাজার তো করতে পারতে। শাশুড়ি রেগে বললেন, আমি কি তোমাদের চাকরানি নাকি? কথাটা শুনে আরিফ কিছুক্ষণ চুপ করে রইল, কারণ এই একই কথা নীরা গত 1 বছর ধরে তাকে বোঝানোর চেষ্টা করছিল। শুক্রবার আবার রবিবারের মতো শায়লা হাজির হলো, হাতে আগের মতোই 3টা বড় শপিং ব্যাগ। দরজা খুলেই সে সোজা রান্নাঘরে ঢুকলো। তারপর 5 মিনিট পর চিৎকার করে উঠলো, আম্মা, ফ্রিজে কিছুই নেই কেন? শাশুড়ি অবাক হয়ে বললেন, কিভাবে থাকবে? নীলা তো নেই, তাহলে বাজার কে করবে? তোমার ভাই করবে। শায়লার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, কারণ জীবনে প্রথমবার সে বুঝতে পারলো যে ফ্রিজটাকে সে নিজের ব্যক্তিগত গুদামঘর মনে করত, সেটা আসলে কেউ একজন নিয়মিত কষ্ট করে ভরিয়ে রাখত। এদিকে 10 দিনের মাথায় পরিস্থিতি আরো খারাপ হয়ে গেল। আরিফ প্রতিদিন অফিস, বাজার, রান্না আর ঘরের কাজ সামলাতে সামলাতে হিমশিম খেতে লাগলো। আমার শাশুড়িও ধীরে ধীরে বুঝতে শুরু করলেন আমি শুধু রান্না করতাম না, আমি পুরো সংসারটাই নীরবে চালাতাম।